নমস্কার, কেমন আছেন? যেটা আমরা বারবার বলছি যে এই ফরম্যাটটা আমাদের কাছে নতুন, আমরা প্রচুর ভুলচুক করে ফেলছি এবং সেখান থেকে শিখছি। মাঝে মাঝে বুঝতে পারছি যে ভিডিওগুলো বোরিং হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা হাতে গোনা যে কয়েকজন মানুষ আমাদের ভিডিওগুলো রেগুলার দেখছেন, সেটা যে আমাদের জন্য কত বড় সাপোর্ট সেটা আমরা বলে বোঝাতে পারবো না। তার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো ভিডিও থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই ভিডিওতে আমরা মূলত তিনটে ব্যাপার নিয়ে কথা বলবো। এক, বাজেট। আমরা যদি কলকাতা থেকে সিমলা, মানালি, সোলাং ভ্যালি, অটল টানেল বা রোহতাং পাস, শিশু ভিলেজ, তান্ডি সঙ্গম, ব্যাক টু কলকাতা এই রোড ট্রিপটা করি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত টাকা খরচা হতে পারে। আর এই বাজেটটা করতে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে কত দিনের জন্য আমরা এই ট্রিপটা করব, তো সেটা নিয়েও কথা বলবো। সেকেন্ড হচ্ছে এত বড় রোড ট্রিপ, তো তার জন্য কী ধরনের প্রিকশন নেবেন, কিভাবে প্রিপারেশন নেবেন, আর সবথেকে ইম্পর্টেন্ট কোন কোন জিনিসগুলো করবেন না। থার্ড, বেস্ট রুট। আমাদের অভিজ্ঞতা থেকে, আমরা এতবার যে যাতায়াত করেছি সেই অভিজ্ঞতা থেকে যে রুটটা আমাদের মনে হয়েছে সবথেকে বেশি কনভিনিয়েন্ট, আমরা সেই রুটটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম যেদিনকে আমরা কলকাতা থেকে বারাণসীর দিকে রওনা দিয়েছিলাম। তো কলকাতা টু বারাণসী ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারলাম এই অংশগুলো যদি সেখানে রাখি তাহলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছে। তো তখন মনে হলো এই সেগমেন্টটা বার করে একটা আলাদা ভিডিওই বানিয়ে দিই। ফলে এই ভিডিওতে আপনারা যে রাস্তার শটগুলো দেখবেন সেটা ইন বিটুইন কলকাতা টু আসানসোল। তো চলুন শুরু করা যাক। দেখুন, রোড ট্রিপের কথা শুনলেই আমাদের প্রথমেই যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে যে গাড়ি করে ঘুরলে বোধহয় অনেক খরচ। কিন্তু আপনারা যদি এই তিনটে কন্ডিশন ফুলফিল করেন, এক, আপনাদের যদি একটা নিজেদের ডিসেন্ট গাড়ি থাকে, দুই, আপনারা যদি নিজেদের গাড়ি নিজেরাই চালান, এবং তিন, আপনারা যদি মিনিমাম 5 জন মিলে ট্রাভেল করেন, তাহলে ঘোরার যে খরচা হবে সেটার সঙ্গে অন্য মোডস অফ ট্রাভেলিং এর যে খরচ সেটা যদি কম্পেয়ার করেন, খুব একটা কিন্তু হেরফের হয় না। মানে যেটুকু কম বেশি হয় তার বদলে আপনারা যে অভিজ্ঞতাটা সঞ্চয় করবেন সেটা কিন্তু অমূল্য। আর রোড ট্রিপের নেশা যদি একবার লেগে যায় তাহলে কিন্তু সেটা ছাড়ানো মুশকিল। সবার প্রথমে গাড়ির তেলের খরচ। তো আমাদের যাযাবর মাইলেজ দেয় হচ্ছে 15 থেকে 17-র মধ্যে, ডিজেলে চলে। আর আমরা যদি এরকম প্ল্যান করি যে সিমলা, মানালি, সোলাং ভ্যালি, রোহতাং পাস, অটল টানেল, শিশু ভিলেজ, তান্ডি সঙ্গম, এগুলো আমরা ঘুরবো গাড়ি নিয়ে, তাহলে মোটামুটি কম বেশি 25,000 টাকা মতো তেলের পিছনে খরচ পড়বে আসা যাওয়া নিয়ে। সো পার হেড 5,000 টাকা। আর এই যে পুরো রুটটার এর অনেকটা অংশ প্লেন, কিছু অংশ পাহাড়, কিছু জায়গায় তেলের দাম কম, কিছু জায়গায় তেলের দাম বেশি। তো এই তেলের খরচের যদি ডিটেল ব্রেকডাউন জানতে হয় তাহলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি ডিটেল ব্রেকডাউন দিয়ে দেবো। এবার টোলের পিছনে টোটাল কত টাকা খরচা হবে। আপনাদের যদি অ্যানুয়াল পাসটা ভরানো থাকে, যেটা 3,000 টাকা ছিল, 1 এপ্রিল থেকে 3,075 টাকা হয়েছে। যদিও অ্যানুয়াল পাসটা শুধু এই ট্রিপের জন্য না, আপনারা আরো অন্যান্য ট্রিপেও ব্যবহার করতে পারেন। তাও যদি সেই 3,075 টাকাটাও আমরা হিসেবের মধ্যে ধরি আর আমাদের সাজেস্টেড রুট আপনারা ফলো করে, তাহলে পার হেড টোটাল টোলের পিছনে খরচ হবে 1,037 টাকা মতো ফ্রম কলকাতা টু কলকাতা। আর এই খরচটাকেও আরো কমিয়ে প্রায় 600 টাকায় নামিয়ে আনা সম্ভব। কিন্তু কিভাবে সেটা বলে এই ভিডিওটা আর আমি লম্বা করছি না, আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি ডিটেলসে সেই ব্যাপারটা জানিয়ে দেবো। এবার বাকি খরচ ক্যালকুলেট করার আগে আমাদের জানতে হবে যে আমরা কত দিনের জন্য এই রোড ট্রিপটা প্ল্যান করছি। দেখুন, আমাদের হয়তো ঘোরার খরচ জোগাড় হয়ে যাবে, কিন্তু আমাদের প্রায় সকলের কাছেই এখন যেটা নেই সেটা হচ্ছে সময়, ছুটি। যে জায়গাটায় আপনারা 3-4 ঘন্টায় পৌঁছে যেতে পারেন ফ্লাইটে, সেই জায়গাটায় যদি গাড়ি করে যান তাহলে হয়তো মিনিমাম 2 দিন আপনাদের লেগে যাবে। সুতরাং সময়টা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমরা যে রুটটা সাজেস্ট করব সেটার জন্য আপনাদের হাতে অন্তত 11 দিন আর 10 রাত্রি সময় থাকতে হবে। এর মধ্যে একদিন বাফার হিসেবেও ধরা আছে, কারণ এত বড় একটা রোড ট্রিপ, তার মধ্যে কিন্তু একটা এক্সট্রা দিন রাখতেই হবে।
তো এবার হোটেলের খরচ, এই রুটে অন অ্যান অ্যাভারেজ ওই 2,500 টাকা ডাবল শেয়ারিং রুম পেয়ে যাবেন। আর যদি আপনারা একটা এক্সট্রা বেড বা একজন এক্সট্রা লোক থাকেন তার জন্য হয়তো 700 বা 800 টাকা মতো লাগবে। সো টোটাল 5,800 টাকা পার নাইট 5 জনের জন্য খরচা, তার মানে টোটাল 58,000। সো পার হেড 11,600 টাকা মতো করে পড়বে পার ডে। পার হেড খাবারের খরচ, এই জলের বোতল টোতল সমস্ত কিছু মিলিয়ে প্রায় ধরে নিন 800 টাকা মতো করে পড়বে। সো টোটাল 11 দিনের জন্য পার হেড 8,000 টাকা, তার মানে টোটাল ট্রিপে পার হেড খরচ প্রায় 25,000 টাকা মতো। আর মানে আমি যেটা করি যে সবসময় একটা 10% এসকালেশন কস্ট ধরে চলি সমস্ত ধরনের বাজেটেই, তার মানে খরচটা আপনাদের গিয়ে পড়বে প্রায় ওই 28,000 টাকা আশেপাশে পার হেড। আর যদি ঠিকভাবে একটু প্ল্যান করা যায়, একটু সময় নিয়ে প্ল্যান করা যায়, তাহলে কিন্তু এই খরচটাকে পার হেড 22,000 টাকার মধ্যে নামিয়ে আনা সম্ভব। তাছাড়াও যেতে যেতে আমি মোটামুটি বলতে থাকবো কখন কোথায় কি খরচা হচ্ছে না হচ্ছে। এবার ট্রাভেল প্ল্যান। দেখুন, উত্তর ভারতে আপনারা সকলেই জানেন যে শীতকালে ভয়ঙ্কর কুয়াশা হয়। আপনারা হয়তো প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছেন কুয়াশার জন্য রোড অ্যাক্সিডেন্টস, হাইওয়েতে একটার পর একটা গাড়ি এসে ঠুকে দিচ্ছে। তো যখন কুয়াশা হচ্ছে সেই সময় এক ধরনের প্ল্যান, আর যখন ফগ হচ্ছে না তখন আরেক ধরনের প্ল্যান আমরা সাজেস্ট করি। আর যদি গরমকাল হয় তাহলে আমরা এখান থেকে প্রথম দিন যাই বারাণসী, বারাণসীতে নাইট স্টে করি। সেকেন্ড দিন বারাণসী থেকে সোজা সোনিপত বা দিল্লি। থার্ড দিন আপনারা দিল্লি বা সোনিপত থেকে সোজা সিমলা বেরিয়ে যেতে পারেন, ফলে 3 দিনে পৌঁছে গেলে সিমলা। এছাড়া আরেকটা অপশান হচ্ছে সেকেন্ড ডেতে বারাণসী থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আম্বালা পৌঁছে যান। তো বারাণসী থেকে যদি 6:30 7টা নাগাদ বেরোতে পারেন তাহলে মোটামুটি 11টা 11:30টার মধ্যে আম্বালা পৌঁছে যাওয়া উচিত। তাহলে কি সুবিধা হবে, পরের দিনই আপনারা দিনের বেলায় দিনের আলোয় পাহাড়ে উঠতে পারবেন, 1। আর 2 হচ্ছে আম্বালা থেকে সিমলা যাওয়ার পথে একটু আপনাদের ডিটুর করতে হবে, একটু ভেতরের দিকে ঢুকতে হবে। কাসৌলি বলে একটা খুব সুন্দর শহর আছে, ছোট্ট জনপদ, আর্মি ক্যান্টনমেন্ট, সেই জায়গাটা আপনারা ঘুরে নিতে পারেন। সেখানে একটা খুব সুন্দর চার্চ আছে, আর লাঞ্চ ব্রেকও নিয়ে নিতে পারেন, ওখানে বেশ কয়েকটা খাওয়া দাওয়ার জায়গা আছে। সিমলাতে 2 দিন থাকুন, 2 দিন থেকে তারপরের দিন মানালি বেরিয়ে যান। মানালিতে 3 রাত্রি থাকুন। যেদিনকে পৌঁছালেন সেদিনকে সন্ধ্যেবেলাটা মল রোড ঘুরে নিন। পরের দিন বেরিয়ে যান অটল টানেলের দিকে। অটল টানেল যেতে প্রথমে পড়বে সোলাং ভ্যালি। তো আমরা বলবো সোলাং ভ্যালিতে দাঁড়িয়ে বেকার সময় নষ্ট করবেন না, সোজা অটল টানেল বেরিয়ে যান, অথবা রোহতাং পাস দিয়ে পৌঁছে যান শিশু ভিলেজ, আর সেখান থেকে তান্ডি সঙ্গমটাও ঘুরে আসবেন। পরের দিন জাস্ট চিল করুন, মানে এত দূর এসছেন, এসে যদি প্রত্যেক দিন শুধু দৌড়েই বেড়ান সেটার কোনো মানে হয় না। তো একটু রিল্যাক্স করুন, চিল করুন, বা যা মন চাইছে সেটা করুন, রেস্ট নিন পুরো দিনটা। আর পরের দিন নেমে আসুন চণ্ডীগড়। নামার পথে নাগার ক্যাসেল বা মানালি ফোর্ট সেটা ঘুরে নিতে পারেন। আর সন্ধেবেলা চণ্ডীগড়ে নেমে কিন্তু শাস্ত্রী মার্কেট এক্সপ্লোর করতে একদম ভুলবেন না। ওখানে খুব ভালো জামা কাপড়ের দোকান আছে, খুব ভালো ভালো খাবার দোকান আছে। বাবা ডেয়ারি বলে একটা দোকান আছে যেখানে অপূর্ব সুন্দর আইসক্রিম পাওয়া যায়, তো সেই জায়গাটা এক্সপ্লোর করুন। আর যদি সময় পান চণ্ডীগড় কফি হাউসটাও ঘুরে নিতে পারেন। আরও ডিটেলসে যদি কিছু জানতে চান কি ঘুরবেন চণ্ডীগড়ে, তাহলে মেসেজ করুন কমেন্ট বক্সে, আমি জানিয়ে দেবো। এরপরে পুরোপুরি ফেরার পালা। 9 নম্বর দিন চণ্ডীগড় থেকে বারাণসী, আর 10 নম্বর দিন বারাণসী থেকে কলকাতা। আর যেটা আগেও বলেছিলাম, এত বড় রোড ট্রিপ যখন প্ল্যান করবেন তখন অবশ্যই এক্সট্রা একদিন অ্যাজ বাফার হাতে রাখতেই হবে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমাদের সাজেস্টেড প্ল্যান, মনে করলে স্ক্রিনশট নিয়ে রাখুন। এই তো গেল গরমকালে গেলে। এবার শীতকালে যখন খুব ফগ হয় উত্তর ভারতে, তখন প্রথম দিন বারাণসী অবধি টেনে দিন, কোনো অসুবিধা নেই। তারপরের দিন বারাণসী থেকে বেরিয়ে আপনারা আগ্রাতে নাইট স্টে করুন, কারণ আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে কিন্তু ভয়ঙ্কর ফগ হয় এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। থার্ড ডে আগ্রা থেকে বেরিয়ে সোজা আম্বালা পৌঁছে যান। তারপরে 6 দিনের প্ল্যান, মানে আম্বালা থেকে বেরিয়ে সিমলা মানালি হয়ে আবার চণ্ডীগড় ফিরে আসা, সেই প্ল্যানটা সেম যেটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 10 নম্বর দিন চণ্ডীগড় থেকে আগ্রা বা লখনৌ। 11 নম্বর দিন আগ্রা বা লখনৌ থেকে বারাণসী বা ঔরঙ্গাবাদ, বিহারের ঔরঙ্গাবাদ। আর তারপরের দিন কলকাতা। আর 13 নম্বর দিন তো বাফার ডে হিসেবে রইল। এছাড়াও আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, আরও কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমাদের যেটুকু জানা আছে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমার মতো হয়তো আপনারা অনেকেই গাড়ি চালাতে ভালোবাসেন, বা আমরা যেরকম রোড ট্রিপ
ভালোবাসি এবং কমফোর্টেবল। তো অনেকেই হয়তো ভাবছেন যে সিমলা মানালি, কুলু মানালি এগুলো রোড ট্রিপ করবেন, কিন্তু মনে একটু কিন্তু ভাব আছে। তো আমার মনে হয় যে কিছু ব্যাপার, কিছু প্রিকশন মাথায় রেখে আপনারা অনায়াসে এই ধরনের লং রোড ট্রিপ করতে পারেন। কিন্তু প্রিকশনগুলো খুব ইম্পর্টেন্ট, মানে কিছু ব্যাপার আছে সেইগুলো যেন মাথায় রেখে প্ল্যান করেন। সবার প্রথমে আপনারা যদি খুব অল্প কিছুদিন গাড়ি চালানো শিখেছেন এবং ভাবছেন যে এরকম লম্বা রোড ট্রিপ করবেন, তাহলে আমাদের মনে হয় যে সেটা একেবারেই করা বুদ্ধিমানের কাজ নয়। অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর গাড়ি চালান, ছোটোখাটো কিছু ট্রিপ করুন কলকাতার বাইরে, তারপরে এরকম লম্বা ট্রিপে করবেন। আপনি বলতেই পারেন, কারণ পাশের বাড়ির তো বউদা 2 দিন গাড়ি শিখেই চলে গেল, গাড়ি যেতেই পারে, তারা হয়তো ফিরেও এসছে সেফলি। কিন্তু আমার মনে হয় সেটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়, তাই না? একদম। হ্যাঁ, কারণ আমরা একটা ভিডিও দেখছিলাম যে হাজব্যান্ড ওয়াইফ সবে বিয়ে করেছে এবং বৌভাত, গতকাল যদি বৌভাত শেষ হয় আজকেই তারা একটা থার নিয়ে বেরিয়ে পড়েছে, এবং থারটাও তাদের নতুন কেনা এবং গাড়ি চালানোও তারা নতুন শিখেছে। আমি যখন ভিডিওটা শুরু হচ্ছিল আমি ভাবছিলাম এরা, এবং ওদের যেভাবে ওরা পুরো ব্যাপারটাকে অ্যাপ্রোচ করছিল গাড়ি করে এই রোড ট্রিপটাকে, সেটা শুনেই আমার মনে কিছু একটা খটকা লাগছিল। এবং যথারীতি তাই, তারা বর্ধমান বা আসানসোল এরকম পেরিয়েছে কি পেরোয়নি, অ্যাক্সিডেন্ট। তো সেটা ওরা বলে দিল যে অন্য কারোর দোষ, কিন্তু ওরা যেভাবে গাড়ি চালাচ্ছিল তাতে আমার মনে হলো যে মনে হলো না, আমি কনভিন্স যে দোষটা তাদেরই। কারণ যারা আমরা একটু গাড়ির ব্যাপারটা বুঝি তারা জানি যে থার বা থার রক্স বা এই ধরনের বক্সি গাড়িগুলো যেগুলো বডি অন ফ্রেম, সেইগুলো কিন্তু খুব 80-র উপরে স্পিডে যদি আপনি হাইওয়েতে টার্ন নেন তাহলে কিন্তু সেটা আপনার কন্ট্রোলে খুব একটা থাকে না। যাই হোক, তারা অ্যাক্সিডেন্ট করলো, এরকম আরও অনেক ঘটনা দেখেছি। এবং তারপর দেখলাম যে তারা গাড়িটা ফেরত আসার পর তারা বেরোলো, মানে তারা এই রোড ট্রিপটা করলো। ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে শুধু আমরা থ্রু ভিডিও নয়, আমরা সত্যি পথেও এরকম ঘটনা দেখেছি। ঘটনা মানে ওরকম ঘটনা বলতে চাইছি না, মানে এরকম দেখেছি, বোঝাই যাচ্ছে যে তারা একদম নতুন গাড়ি কিনে বেরিয়ে পড়েছে। কিন্তু হাইওয়ের কিছু রুল থাকে, কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো একটু বেশি সময় গেলে, অভিজ্ঞতা সঞ্চয় করলে বড় ট্রিপের জন্য যাওয়াটা বোধহয় বুদ্ধিমানের কাজ। অথবা এরকম কারোর গাইডেন্সে যাওয়া উচিত যে অনেকবার এরকম বড় ট্রিপ করেছে, সিনিয়র কেউ বা এক্সপিরিয়েন্স কেউ, তার সঙ্গে যদি যায় সেটা অনেক বেটার। কিন্তু আমরা পাহাড়ে গিয়েও দেখেছি বহুবার যে এরকম বেশ কিছু লোকজন যারা, মানে আমরা বাংলা ভাষায় বলছি বলে অন্যান্য ইয়ের লোকজনও, অন্যান্য স্টেটের লোকজনও নতুন গাড়ি এবং প্রচুর ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে গিয়ে, এটা হয় মেন সমস্যা, ইন্সপায়ার্ড হয়ে গিয়ে তারা চলে তো আসে, কিন্তু বাকিটা তাদের জন্য সমস্যা, অন্যদের জন্য সমস্যা। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে যাওয়ার প্ল্যান করছেন, আমরা স্ট্রংলি বলবো অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর রেগুলার গাড়ি চালান, কলকাতার বাইরে কিছু ছোটোখাটো ট্রিপ করুন, তারপরে এরকম লম্বা ট্রিপের জন্য প্ল্যান করুন। এটা নর্থ বেঙ্গল যাক না, হ্যাঁ, নর্থ বেঙ্গল গিয়ে একটু হাত ফাত পাকিয়ে নিন, তারপর প্রপার পাহাড়ে এত দূর ট্রিপ করবেন। নর্থ বেঙ্গল আমার মনে হয় যে কিছুদিন গাড়ি চালানো শিখে তারপর যাওয়া উচিত নর্থ বেঙ্গলের পাহাড়ে। তো এটা গেল মোস্ট ইম্পর্টেন্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের গাড়িটা কি, গাড়ির কন্ডিশন কি। যদি আপনাদের গাড়ি প্রপার এসইউভি হয় তাহলে খুবই ভালো। তার মানে এই নয় যে অন্য ধরনের গাড়ি নিয়ে যেতে পারবেন না, নিশ্চয়ই যেতে পারবেন, কিন্তু গাড়ির রোড গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি একটু বেশি হয় তাহলে লেহ লাদাখ বা পাহাড়ের অনেক জায়গা আছে যেখানে আপনাদের সুবিধা হবে। আর গাড়ি যেরকমই হোক, গাড়ির কন্ডিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফলে বিশেষ করে যে ব্যাপারগুলো গাড়ি নিয়ে বেরোনোর আগে চেক করে নেওয়া উচিত, গাড়ির প্রপার সার্ভিসিং হয়েছে নাকি, এবং সার্ভিস সেন্টারে গিয়ে বলুন, আন্ডারলাইন করে দিন যে আমি পাহাড়ে যাব, আপনারা কিন্তু সমস্ত কিছু ভালো করে চেক করে দিন। টায়ারের কন্ডিশন দেখুন, যদি মনে হয় যে টায়ারটা অনেক দিন হয়ে গেছে তাহলে অবশ্যই চেঞ্জ করে নেওয়া। হয়তো তাতে আপনার 20,000 টাকা বেশি খরচা হবে, কিন্তু আমাদের সেটা মনে হয় যে বিপদে পড়াচ্ছে ওইটুকু টাকা খরচা করে নেওয়া বোধহয় বেটার। তো গাড়ির চাকার কন্ডিশন চেক করে নিন। আরেকটা জিনিস যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে নাইট্রোজেন ভরে নিই। আমি 12 মাসই নাইট্রোজেন ভরেই গাড়ি চালাই, চাকায় গাড়ি চালাই। তো সেইটা কিন্তু আপনার
টায়ারের শুধু লংজিভিটি বাড়াবে না, এই ধরনের রোড ট্রিপে বেটার মাইলেজ দেবে এবং টায়ারটাকে অনেক ভালো রাখবে। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে নাইট্রোজেনের মলিকুলস খুব মোটা হয়, ফলে সহজে আপনার হাওয়া বেরিয়েও যাবে না। যেখানে নর্মাল হাওয়া বাড়ালে আপনাকে হয়তো 2 দিন বা 1 দিন অন্তর এই ধরনের ট্রিপে হাওয়া রিফিল করতে হবে। নাইট্রোজেন ভরালে দেখবেন আপনি যদি টায়ারের কন্ডিশন ঠিকঠাক থাকে, আপনি পুরো ট্রিপ একবার নাইট্রোজেন ভরিয়েই করে দিতে পারবেন। আর নাইট্রোজেন চাকাকে ঠান্ডাও রাখে। আর বেরোনোর আগে অবশ্যই হুইল অ্যালাইনমেন্ট আর ব্যালেন্সিং করিয়ে নেবেন। যদি সেটা 3-4 মাস আগেও করে থাকেন তাও আরেকবার করিয়ে নেবেন। আর যদি আপনাদের গাড়ির ব্র্যান্ড একটু আনকমন হয় এবং লেহ লাদাখের দিকে যাওয়ার আপনাদের প্ল্যান থাকে, তাহলে এক্সট্রা ক্লাচ নিয়ে যান। মানে ক্লাচটা অনেক সময় পুড়ে যায়। যারা আমরা রেগুলার পাহাড়ে গাড়ি চালাই না, তারা যখন খুব স্টিপ জায়গায় গাড়ি চালাই তো ক্লাচ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দরকার পড়লে এক্সট্রা ক্লাচের যে তারটা সেটা নিয়ে যান। আর এই ধরনের লম্বা রোড ট্রিপ করার আগে 2-1টা জিনিসে ইনভেস্ট করে রাখা অবশ্যই দরকার, যেটা আপনার ফিউচারেও কাজে লেগে যাবে। সবার প্রথমে টায়ার ইনফ্লেটার। তো আমি এই টায়ার ইনফ্লেটারটা ব্যবহার করি, আমার বেশ কয়েকজন বন্ধুবান্ধব ওরাও এটা ব্যবহার করে। এমার্জেন্সিতে এটা কিন্তু ভীষণ কাজে আসে। আর যে উইন্ডস্ক্রিন পরিষ্কার করার যে লিকুইডটা থাকে, মানে গাড়ির ভেতরে যেটা থাকে, সেটা দেখুন এত বড় লম্বা ট্রিপ করছেন, হতে পারে রাস্তার মধ্যে যদি ফুরিয়ে টুরিয়ে যায় বা কম হয়ে যায়, তার জন্য আমি একটা উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড লিকুইড সেটা আমি কিনে রেখেছি। তো আমি এটা ব্যবহার করছি। ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেট কিনবেন না, ওটা ওই মুখগুলোকে জ্যাম করে দেয় অনেক সময়। এই লিকুইডটাই বেস্ট। নেক্সট হচ্ছে এক্সট্রা ওয়াইপার ব্লেড। কারণ রাস্তায় কোথাও যদি কিছু হয় তাহলে হয়তো সেখানে ওয়াইপার ব্লেডটা পাবেন কি পাবেন না, খুব বেশি দাম নেবে না। তো এক্সট্রা ওয়াইপার ব্লেড কিনে নিয়ে চলে যান। আপনাদের হেডলাইট যদি সেটা এলইডি না হয়, বাল্ব হয়, তাহলে এক্সট্রা বাল্বও সঙ্গে রাখুন। কারণ পাহাড়ে কোথাও বিপদে আপদে, মানে সিমলা মানালিতে পেয়ে যাবেন, কিন্তু লেহ লাদাখ বা ওই ধরনের যদি একটু রিমোট জায়গার দিকে যান তাহলে এমার্জেন্সিতে এই বাল্বগুলো কাজে লেগে যেতে পারে। খুব বেশি দাম হয় না, তো সঙ্গে রাখতেই পারে। আর আমি যেটা করি, বেশ কিছু ওয়াইপার টাওয়েল, এই ধরনের ওয়াইপার টাওয়েল আমি গাড়িতে ফেলে রেখে দিই। কারণ শহরের মধ্যে গাড়ি চালালে 1টা বা 2টোতেই কাজ হয়ে যায়, কিন্তু যখন আপনি লম্বা ট্রিপে যাবেন অনেক সময় গাড়ি মুছতে হয়। কারণ হাইওয়েতে দিনের বেলা এবং রাতের বেলা তো অবশ্যই উইন্ডস্ক্রিনে প্রচুর পোকা এসে ধাক্কা মারে এবং আটকে যায়। তো তখন সেটা আপনাকে ফ্রিকুয়েন্টলি পরিষ্কার করতে হবে। এবার আপনি পরিষ্কার করছেন, সেটা আবার ধোয়ার জল আপনার কাছে আছে না নেই, সেই কারণে বেশ কয়েকটা, মানে 5-6টা ওয়াইপার গাড়িতে ফেলে রেখে দেবেন, বিভিন্ন সময় দেখবেন কাজে লেগে যাবে। আর নেক্সট যেটা, সেটা খুব একটা হয়তো নেসেসারি নয়, মানে সিমলা মানালিতে তো লাগবে না, লাদাখ ফাদাখ গেলে হয়তো লাগতে পারে, বা সেই ধরনের কোনো অফ রুটে গেলে আপনাদের লাগতে পারে। সেটা হচ্ছে একটা জ্যারিকেন, ফুয়েল জ্যারিকেন, প্রপার জ্যারিকেন, একটু দামি হবে, তো সেটা কিন্তু কিনে গাড়িতে ফেলে রাখতে পারে। নেক্সট যেটা যে কোনো ধরনের ঘোরাঘুরিতেই কাজে লাগে, সেটা হচ্ছে শুকনো খাবার। সঙ্গে অবশ্যই কিছু শুকনো খাবার রাখবেন এই ধরনের লম্বা রোড ট্রিপে। কারণ আমি অনেককেই দেখেছি যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছে এবং উঠে পড়ে তারপর বুঝতে পেরেছে যে এত বড় এক্সপ্রেসওয়ে কিন্তু এখানে কোনো খাবারের জায়গা নেই, ফলে খালি পেটে কয়েকশো কিলোমিটার তাদের যেতে হচ্ছে। ফলে, এবং শুধু এই কারণে নয়, ধরুন আপনাদের হয়তো কোথাও দেরি হয়ে যাচ্ছে, একটা জায়গায় যদি খাবারের জন্য ব্রেক নেন তাহলে সেটা টাইম যাবে তাতে অনেকটা। ফলে সঙ্গে যদি শুকনো খাবার বা ড্রাই ফ্রুটস থাকে তাহলে কিন্তু আপনাদের সময়ও অনেক সময় অনেকটা বেঁচে যায়। তো গাড়িতে কিছু শুকনো খাবার ফেলে রেখে দিন। নেক্সট যেটা আমার খুবই কাজে লাগে সেটা হচ্ছে পোলারয়েড সানগ্লাস। নর্মাল সানগ্লাস নয়, পোলারয়েড সানগ্লাস। ডেকাথলনে পেয়ে যাবেন। আমরা যারা এই ধরনের চশমা পরি, চশমার উপরে পরার জন্য ওভারসাইজ পোলারয়েড সানগ্লাস পাওয়া যায়। তাছাড়াও আরেক ধরনের গ্লাস পাওয়া যায়, পোলারয়েড গ্লাস, যেটা ডিটাচেবল, মানে চশমার উপরে আপনি লাগিয়ে যখন প্রয়োজন হবে নিচে করে নেবেন, যখন প্রয়োজন হবে না আপনি তুলে নিতে পারেন বা খুলে রাখতে পারেন। তো সেটাও ডেকাথলনে পাওয়া যায়। তো পোলারয়েড সানগ্লাস এই ধরনের লম্বা ট্রিপে চোখকে কিন্তু ভয়ঙ্কর আরাম দেয়, সেটা অবশ্যই সঙ্গে রাখুন। নেক্সট একটা পাওয়ারফুল ভালো টর্চ। আরেকটা জিনিস যেটা আমি কিনবো করছি কিন্তু কেনা হচ্ছে না, সেটা হচ্ছে জাম্পার কেবল। মানে ব্যাটারি যে কোনো কারণে ঠান্ডায় বা যে কোনো কারণে ডিসচার্জ হয়ে যেতে পারে, তখন কিন্তু জাম্পার কেবল খুব কাজে এসে যাবে। তো আপাতত এগুলোই মাথায় আসছে, আরও যদি কিছু মাথায় আসে তাহলে আমি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবো। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন। আর যেখানেই যাবেন দয়া করে জায়গাটা নোংরা করে আসবেন না। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন, এটা ভীষণ হেল্প করে আমাদের গ্রো করতে। নমস্কার। চলো টাটা, বেরোচ্ছি। হ্যাঁ টাটা।
আসছি, হ্যাঁ। আসছি। সাবধানে থাকবে মা। তো আমরা যারা বাবা মাকে ছেড়ে একটু দূরে থাকি, যখন ওই বাড়ি থেকে বেরোই না, তখন যে কি মনে হয় এর থেকে বোধহয় এভারেস্টে ওঠা সহজ। এই বিল্ডিংটা কতদিন একটা সময় অবধি আমরা শুধু লালই দেখেছি। এক্স্যাক্টলি। এই ট্রামের লাইন, মাথার উপরে ইলেকট্রিকের তার। তো কিছুদিন পরে বিরল হয়ে যাবে। শুরু হয়ে গেছে খান্নার হাট সকালবেলা। এইখান থেকে হাট বসেছে, এটা একটা বিখ্যাত হাট। এই আমরা আমি নেই, এর দায়ভার আমি নেব না। ওভার টু। তাছাড়াও যেতে যেতে আমি মোটামুটি বলতে থাকবো কখন কোথায় কি খরচা হচ্ছে না হচ্ছে। তো এখান থেকে সিমলার ডিস্টেন্স কম বেশি 2000 কিলোমিটার মতো। লখনউয়ের পরে ধরবো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে, তারপরে আগ্রা রিং রোড হয়ে গিয়ে ধরবো যমুনা এক্সপ্রেসওয়ে বা তাজ এক্সপ্রেসওয়ে। এখন আমরা বাড়ি থেকে আনা পরোটা আর আলু ভাজা খাচ্ছি। এই গার্ডরেলগুলো দিয়ে পুরো হাইওয়ে স্পিডটাকেই খারাপ করে দেয়। মানে ট্রেনে উঠেছি অথচ ঝালমুড়ি খাবো না, ঝালমুড়িটা ভেবে এবং ডিম ঝালমুড়ি- শুদ্ধ খেয়ে নেওয়া হতো। হ্যাঁ, এবং ঝালমুড়িতে ওই নারকেলটা, কেউ যদি দুটো নারকেল দিয়ে দিত মনে হতো না, আরে বাস রাজা। রাজা। এটা কি সুন্দর লাগছে, এটা ছবি না তুললেই নয়। আমরা একটা অদ্ভুতুরে খাবার খাচ্ছি, সেটা হচ্ছে কফি এবং তার সঙ্গে বাটার রুটি। আমরা ফাইনালি 9টার সময় পৌঁছে গেছি হোটেল। क्या नाम है होटल का? আদিত্যম স্যার। आदित्य।